হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এমএ হিস্ট্রিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে থার্ড পেপারটি রয়েছে অর্থাৎ 1.3, এই পেপারটির সাজেশন অনুযায়ী 2024-25 সাজেশন অনুযায়ী একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ডু ইউ থিঙ্ক দ্যাট কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ইন কলোনিয়াল ইন্ডিয়া, অর্থাৎ ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণ, সে সম্পর্কে যে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার সেটি তোমাদের সামনে আলোচনা করছি। মূল প্রশ্ন, কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার ইন কলোনিয়াল ইন্ডিয়া, ঔপনিবেশিক ভারতের কৃষির বাণিজ্যিকীকরণ কিভাবে হচ্ছে দেখো। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য হওয়ার পরই ভারতের অর্থনীতির কাঠামো ও পদ্ধতিতে মৌলিক পরিবর্তন সাধিত হয় এবং কৃষি ও শিল্পে নিযুক্ত শ্রমিকদের জীবনে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। উৎপাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় এবং শিল্পক্ষেত্রে কুটির শিল্প ধ্বংস করে দেশের শিল্প উন্নয়নের ব্যাপক বাধা সৃষ্টি করা হয়। ফলে ভারতীয় অর্থনীতিতে এক যুগ পরিবর্তনের কাল উপস্থিত হয়। এরপরে দেখো সেকেন্ড প্যারা, ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ভারতের গ্রামগুলো মোটামুটি ভালো স্বয়ং সম্পূর্ণ ছিল। বাইরের অর্থনীতির সঙ্গে তাদের যোগাযোগ খুব কম ছিল। সাধারণত পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চল থেকে মাঝে মাঝে উদ্বৃত্ত শস্য এবং বস্ত্রাদি বিক্রি করার জন্য ব্যবসায়ীগণ উপস্থিত হতো। এরূপ অবস্থায় প্রতিটি গ্রামের উৎপাদনের মূল লক্ষ্য ছিল স্বয়ং সম্পূর্ণতা লাভের প্রচেষ্টা। প্রত্যেকটি গ্রামেই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, বস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র উৎপন্ন করত। তবে তুলা এবং ইক্ষু সকল অঞ্চলে জন্মায় না বলে এই দুটি পণ্য দ্রব্যের জন্য অনেক গ্রামই বাইরের আমদানির উপর নির্ভর করত। বাইরের অঞ্চলের সঙ্গে সীমিত বাণিজ্য প্রচলিত থাকায় মুদ্রার অভাব ও খুব সামান্যই অনুভূত হতো। সাধারণত বিনিময় প্রথার মাধ্যমেই তাদের কেনাবেচার ব্যবস্থা প্রচলিত ছিল। কিন্তু 1860 খ্রিস্টাব্দের পর থেকে কতগুলো পরিবর্তনের ফলে গ্রাম্য জীবনের চিরাচরিত বিচ্ছিন্নতার অবসান ঘটে এবং কৃষিক্ষেত্রে খাদ্যশস্যের পরিবর্তে বাণিজ্যিক পণ্য উৎপাদন শুরু হয়। তখন থেকেই কৃষকগণ শুধু মাত্র সাংসারিক প্রয়োজনের জন্য এমন সব শস্য উৎপাদন করতে শুরু করে যার অধিকাংশই বিদেশে রপ্তানি করা হতো। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বৈদেশিক বাণিজ্য বিস্তার লাভ করে এবং নতুন নতুন চাষ শুরু হয়। এইসব পণ্যদ্রব্যের মধ্যে তামাক, চীনা বাদাম এবং আলুর চাষ উল্লেখযোগ্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রয়োজনের জন্য নীল, পাট, চা ও কফির চাষ এবং ভারতের বিভিন্ন স্থানে শুরু হয়। বিদেশি বাজারের উপর নির্ভরশীল হয়ে পড়ার ফলে কৃষক তার উৎপন্ন পণ্যদ্রব্য থেকে বেশি লাভ পাওয়ার চেষ্টা করতে শুরু করে। ভারতের কৃষি পণ্যের উৎপাদনের এই পরিবর্তন কৃষি পণ্যের বাণিজ্যিকীকরণ নামে পরিচিত। তবে এই প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন যে বাণিজ্যিক কৃষি পণ্যের অনেক কৃষি সম্পদই পূর্বে গ্রামের সামান্য পরিমাণ জমিতে উৎপাদিত হতো। বিদেশের বাণিজ্যের ক্ষেত্রে এইসব পণ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই সব পণ্যদ্রব্যের উৎপাদনের জন্য আরও বেশি পরিমাণ জমি নির্দিষ্ট হতে শুরু করে। কিন্তু খাদ্যশস্য উৎপাদনের জন্য প্রচুর জমির প্রয়োজন বলে বিভিন্ন স্থানে আঞ্চলিকভাবে ওই সব পণ্যদ্রব্য উৎপাদনে দক্ষতা অর্জন করার প্রচেষ্টা দেখা যায়। জলসেচের সুবিধা থাকার জন্য দক্ষিণ ভারতের ইক্ষু চাষ জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশে পাট চাষ এবং পাঞ্জাবে গম চাষ বিশেষ লাভজনক হয়ে ওঠে। বাংলাদেশের উপর ব্রিটিশ কর্তৃত্ব স্থাপনের প্রথম দিকে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে আফিম ও তামাক চাষ শুরু হয়। কিন্তু পরবর্তীকালে আফিমের ব্যবসায় নানা রূপে জটিলতা বৃদ্ধি পেতে থাকলে তামাক চাষের উপর অতিরিক্ত গুরুত্ব দেওয়া শুরু করে। ইতিমধ্যে বাংলার প্রেসিডেন্সি বিভাগে নীল চাষ এবং পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই পাটের চাষ অত্যন্ত লাভজনক বলে বিবেচিত হয়। আসাম ও উত্তরবঙ্গের হিমালয়ে পরীক্ষামূলকভাবে শুরু হলেও অল্প দিনের মধ্যেই উৎকৃষ্ট চাষের উৎপাদন কেন্দ্ররূপে এই অঞ্চল সুপরিচিত হয়ে ওঠে। প্রচুর পরিমাণে বিদেশি মূলধন এইসব বাণিজ্যিক কৃষি পণ্যের উৎপাদনের জন্য নিয়োজিত হতে শুরু করে এবং ব্রিটিশ কর্তৃপক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই সব কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য সচেষ্ট হয়ে ওঠে। প্যারা করে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কৃষি পণ্য বাণিজ্যিকীকরণের কতকগুলি বিশেষ কারণ দেখা যায়। এদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হল যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি। 1859 খ্রিস্টাব্দে রেলপথের দৈর্ঘ্য ছিল 435 মাইল। 1881 খ্রিস্টাব্দে তা বৃদ্ধি পেয়ে 1990 এবং 91 খ্রিস্টাব্দে 25,363 মাইলে পরিণত হয়। রেলপথ ছাড়াও প্রশস্ত রাজপথ তৈরির কর্মসূচি গ্রহণ করা হয়। 1853 খ্রিস্টাব্দের মধ্যে বোম্বাই থেকে আগ্রা পর্যন্ত রাস্তা তৈরির কাজ সমাপ্ত হয় এবং গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বেনারস থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত হয়। নতুন নতুন রাস্তাঘাট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতি হয় এবং উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে এবং বিদেশি রপ্তানির জন্য বন্দরে পৌঁছে দেওয়ার সুযোগ বৃদ্ধি পায়। প্রত্যেকটি রেল স্টেশনে একটি করে বাজার বা রপ্তানি কেন্দ্র গড়ে ওঠে এবং সেখানে ক্রেতা ও রপ্তানিকারীদের ভিড় বৃদ্ধি পেতে থাকে। প্যারা করে 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খননের ফলে ইউরোপের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হয়। সুয়েজ খাল ইংল্যান্ড ও ভারতের দূরত্বকে প্রায় 300 মাইল হ্রাস করে মাত্র
36 দিনের মধ্যে কলকাতা থেকে লন্ডনে পৌঁছবার সুযোগ এনে দেয়। এটা 3000 মাইল হবে। জাহাজ শিল্পের উন্নতি এবং অর্থনৈতিক এই পরিবর্তনে যথেষ্ট সাহায্য করে 1859 খ্রিস্টাব্দের পর থেকেই জাহাজ শিল্পের দ্রুত উন্নতি হয় এবং পুরাতন মন্থর গতির পালতোলা জাহাজের পরিবর্তে দ্রুতগামী অধিক ভারবাহী আধুনিক জাহাজ বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহৃত হতে শুরু করে। অপরদিকে সুয়েজ খাল খননের ফলে সমুদ্র যাত্রার পথ হ্রাস পাওয়ায় ইংল্যান্ডের বহু জাহাজ উদ্বৃত্ত হয়ে পড়ে, ফলে জাহাজ কোম্পানিগুলোর মধ্যে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য দারুণ প্রতিযোগিতা দেখা দেয় এবং তারা মাসুলের হার হ্রাস করতে বাধ্য হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে যে সুয়েজ খাল খননের জন্য 20 বছরের মধ্যে কলকাতা থেকে লন্ডনে প্রেরিত পণ্যদ্রব্যের প্রতি টনের মাসুল 55 থেকে 27 শিলিংয়ে পরিণত হয় এবং প্রায় অর্ধেক পরিমাণ হ্রাস পায়। প্যারা করে দেখো, আমেরিকার গৃহযুদ্ধের ফলে ভারতের অর্থনৈতিক বিচ্ছিন্নতা সম্পূর্ণভাবে ধ্বংস হয় এবং ভারতের কৃষি পণ্য বাণিজ্যিকীকরণের কাজ সম্পূর্ণ করে তোলে। যুদ্ধের সময় ইংল্যান্ড ও আমেরিকার পরিবর্তে ভারত থেকে তুলা আমদানি করতে শুরু করে। এইভাবে দেশের অভ্যন্তরে ও বিদেশে চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে কৃষি পণ্যের বাণিজ্যিকীকরণ পদ্ধতিতেও কোনো বাধার সৃষ্টি হয়নি। বিভিন্ন নতুন নতুন অঞ্চলে লাভজনক কৃষি পণ্যের চাষবাসও দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। বিনিময় প্রথার পরিবর্তে মুদ্রার ব্যবহার পরোক্ষভাবে ভারতের কৃষি পণ্যের উৎপাদনে সহায়ক হয়ে ওঠে। পূর্বে নগদের পরিবর্তে উৎপন্ন শস্য দেওয়ার রীতি প্রচলিত ছিল, কিন্তু বর্তমান মুদ্রার মাধ্যমেই ভূমি রাজস্ব আদায়ের রীতি প্রচলিত হয় এবং বাজারে কৃষি পণ্য বিক্রি করে নগদ মুদ্রা লাভ করে কৃষক অতি সহজেই রাজস্ব দেওয়ার সুযোগ পায়। নগদ মুদ্রা লাভের আশায় সে আরও বেশি পণ্যদ্রব্য উৎপাদন করার চেষ্টা শুরু করে। ইংল্যান্ডে রপ্তানি বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক বাণিজ্য ভারতের পক্ষে অনুকূল হয়ে ওঠে এবং ইংল্যান্ডের দেয় অর্থ রপ্তানি বাণিজ্যের উদ্ধৃতাংশ থেকেই সংগ্রহ করতে সমর্থ হয়। জলসেচ ব্যবস্থাও পণ্যদ্রব্যের বাণিজ্যিকীকরণে সহায়তা করে। পাঞ্জাবে ও দক্ষিণ ভারতে এই ব্যবস্থার সর্বাপেক্ষা উন্নতি থাকায় পণ্যদ্রব্যের উৎপাদন এই দুটি অঞ্চলে বিশেষভাবে গুরুত্ব বৃদ্ধি পায়। শুক্কুর বাঁধ তৈরি হওয়ার কিছুদিনের মধ্যে পাঞ্জাবে গম উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। দক্ষিণ ভারতে বিদেশে রপ্তানির পক্ষে উপযুক্ত উন্নত মানের ইক্ষু উৎপাদনে সমর্থ হয়। প্যারা করে ভারতের শাসক গোষ্ঠী পণ্যদ্রব্য উৎপাদনের এই পরিবর্তনকে স্বাগত জানায়, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক স্বার্থ নীল, চা, কফি, চামড়া প্রভৃতি রপ্তানির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। এই ব্যবসায় প্রধানত সংযুক্ত ছিল ইংরেজগণ, এমনকি কোম্পানির কর্মচারীরাও এই সব বাণিজ্যের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতেন। তাছাড়া ওই সময় ইংল্যান্ডের অধিকাংশ শিল্প ছিল উন্নতিশীল, ক্রমবর্ধমান। এইসব কাঁচামালের ব্যাপক উৎপাদন ভারতে শুরু হলে ব্রিটিশ গোষ্ঠী ও শিল্পপতিগণ নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে অনেকাংশেই সুনিশ্চিত হন। তো এই ছিল কৃষির বাণিজ্যিকীকরণের উপরে 10 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।